সো আমরা প্রাইস আর্নিং এর রেশিও যখন ব্যবহার করব, আমরা আর্নিংস এর সাথে কি, কি প্রবলেম আছে সেটার সাথে ফ্যামিলিয়ার হয়েছি। সো মূলত আমরা প্রাইস আর্নিং রেশিওর সাথে ইউজ করতে গিয়ে যে প্রবলেমস গুলো ফেস করতে পারি, ওই প্রবলেম গুলো থাকলে আমার কাছে একটা অল্টারনেটিভ হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু। এখন প্রবলেম যদি না থাকে তাও কি আমি প্রাইস টু বুক ভ্যালু ইউজ করতে যাব? আনসার হচ্ছে যাব। কারণ হচ্ছে আমরা সিঙ্গেল একটা ভ্যালুয়েশন অ্যাপ্রোচের উপর ব্যবহার করি না। যেভাবে আমরা ফ্রি ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন, রেসিডুয়াল ইনকাম, ডিসকাউন্টেড ডিভিডেন্ড ভ্যালুয়েশন, মার্কেট বেসড ভ্যালুয়েশন, অনেকগুলো ভ্যালুয়েশন অ্যাপ্রোচ আমরা ইউজ করার চেষ্টা করি। উইদিন দ্য ভ্যালুয়েশন অ্যাপ্রোচ সেখানেও আমরা আ যেই ভ্যালুয়েশন মডেলস গুলো অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে সেগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করি। সো আ ১ম যেই পয়েন্টটা সেটা হচ্ছে আমরা যেটা বলছিলাম যে ইপিএস ক্যান বি নেগেটিভ, ইপিএস ক্যান বি 0, এই প্রবলেম গুলো হতে পারে। এই প্রবলেমটা সাধারণত বুক ভ্যালুর সাথে হয় না। বুক ভ্যালু ইজ ইউজুয়ালি পজিটিভ। সো তার মানে আপনার ডিনোমিনেটর প্রাইস টু বুক ভ্যালুতে ডিনোমিনেটর ইজ লাইকলি টু বি পজিটিভ। আমি বলছি লাইকলি, নট অলওয়েজ বলছি। বুক ভ্যালু কি নেগেটিভ হতে পারে? আচ্ছা, বুক ভ্যালুটা কি? অ্যাসেট মাই লায়াবিলিটিস। অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস, যেটা শেয়ার হোল্ডার্সদের নেট অ্যাসেট ভ্যালু, সেটাকে আমরা স্টকের জন্য কি হিসেবে কাউন্ট করি? বুক ভ্যালু হিসেবে কাউন্ট করি। এখন কথা হচ্ছে, ইজ ইট পসিবল যে একটা কোম্পানির ন্যাপ নেগেটিভ হতে পারে? আন্ডারস্ট্যান্ড দিস। কখন নেগেটিভ হতে পারে? লায়াবিলিটিস বেশি হলে অ্যাসেটের চেয়েও। ভেরি ফান্ডামেন্টাল রেসপন্স, রাইট? সো অনেকে এটা ইমাজিন করতে একটু লেট করে। আসলে এটা পসিবল কিনা, বুক ভ্যালু কিভাবে নেগেটিভ হয়, নেট অ্যাসেট ভ্যালু কিভাবে নেগেটিভ হয়। বাট ইফ ইউর লায়াবিলিটিস এক্সিড দ্য অ্যাসেটস, ন্যাপ উইল বিকাম নেগেটিভ। সো এইজন্য বলা হচ্ছে যে ইউজুয়ালি পজিটিভ। And if you think of can you recall যে আমরা বলছিলাম যে ইপিএস might be abnormally growing or abnormally declining? So কোভিড এর সময় আপনার ইপিএস কিন্তু খুব ডাউন হয়ে গেছিল, রাইট? বেশিরভাগ কোম্পানির। আবার যখন খুব ভালো সময়, তখন হয়তো ইপিএস এর গ্রোথ অনেক বেশি থাকতে পারে। এখন ম্যাটার হচ্ছে which one is normal? Normal is like this. আপনার কাছে খেয়াল আছে যে আমরা মিন রিভার্সন এর কথা বলছিলাম। সো এই নরমালটা খুঁজতে হবে। এখন ইপিএস might be very volatile, particularly for companies which are growth companies, which are doing business in very new kind of business. ওই ক্ষেত্রে এটা মোর ভোলাটাইল হতে পারে। ওই ক্ষেত্রে আমার জন্য একটা গুড অল্টারনেটিভ হচ্ছে বুক ভ্যালু বা প্রাইস টু বুক ভ্যালু ইউজ করা। নেক্সট ওয়ান আমরা বলছি যে যে কোম্পানিজ গুলো লুক লাইক দ্য ফাইন্যান্সিয়াল ফার্মস, যারা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে বিলং করে, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইনভেস্টমেন্ট ব্যাংক, এদের বেশিরভাগ অ্যাসেট হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। সো ফাইন্যান্সিয়াল অ্যাসেটের একটা রুল আমরা জানি যে যে অ্যাসেট গুলো আপনার কোন ক্যাটাগরিতে এভেইলেবল ফর সেল। এছাড়াও আরো কিছু স্পেশাল রুল আছে ফাইন্যান্সিয়াল ফার্মসের জন্য। ফর দোজ স্ট্যান্ডার্ড, ফাইন্যান্সিয়াল ফার্মস তার ব্যালেন্স শিটে তার অ্যাসেটের যেই ভ্যালুস গুলো দেখায়, মোস্টলি ফর ফাইন্যান্সিয়াল অ্যাসেট, দিস আর মোস্টলি মার্কেট ভ্যালু। কেন মার্কেট ভ্যালু? মার্কেট ভ্যালু হচ্ছে কারণ তাদের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে তাদেরকে মার্কেট ভ্যালুতে শো করতে হবে। বাট আমরা জানি যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন একটা বড় লিমিটেশনস হচ্ছে, যেখানে বেশিরভাগ বা ভেরি কমন হচ্ছে যেগুলো কিসে দেখানো হয়, হিস্ট্রিক্যাল কস্টে দেখানো হয়। তো হিস্ট্রিক্যাল কস্টে যদি দেখানো হয়, ওই ক্ষেত্রে আপনি হিস্ট্রিক্যাল কস্ট থেকে যেটা ন্যাপ পাবেন, দ্যাট মাইট নট বি ভেরি অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য প্রেজেন্ট ভ্যালু। বাট ইফ ইউ থিংক অফ দ্য মার্কেট ভ্যালু, তখন আপনার ব্যালেন্স শিট ইজ মোর রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ফেয়ার ভ্যালু। সো ওই ক্ষেত্রে মানে আই মিন পার্টিকুলারলি ফর ফাইন্যান্সিয়াল ফার্মস, তাদের জন্য প্রাইস টু বুক ভ্যালু রেশিও ইউজ করাটা ভেরি বেনিফিশিয়াল। ঠিক আছে? আরেকটা হচ্ছে সাম কোম্পানিজ আর লাইকলি টু টার্মিনেট। সে ফর এক্সাম্পল ফার্মার্স ব্যাংক।
ঠিক আছে? এর আপনি প্রাইস টু আর্নিংস এটা ব্যবহার করতে গিয়ে কোন কনক্লুশন এ পৌঁছাতে পারবেন না। ঠিক আছে? কারণ তার গ্রোথ আপনি দেখতে পাচ্ছেন না। এখন তার যেটা ভ্যালু এভেইলেবল আছে সেটা হচ্ছে তার যে রেসিডুয়ালস আছে সেগুলোকে বিক্রি করে যত টাকা পাওয়া যায়। সো যত টাকা পাওয়া যায় এটার একটা অ্যাবসোলিউট প্রায়োরিটি রুল আছে। অ্যাপিয়ার আপনারা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডিসিশন এ পড়ার কথা কে কার আগে পাবে। জানেন? কোম্পানি যখন ব্যাংকরাপ্ট ডিক্লেয়ার করে কোর্ট তখন ১ম ক্লেইম কারা পায়? Debt holder. আচ্ছা, কোম্পানি যে ব্যাংকরাপ্ট আ হচ্ছে, এই ব্যাংকরাপ্টসি টা কি করতে হয়? কোর্টে গিয়ে ডিক্লেয়ার করাতে হয়, তাই না? এটা তো কোর্ট এসে কোর্ট কি আপনার কোম্পানিতে এসে ডিক্লেয়ার করবে নাকি আপনার কোম্পানিকে কোর্টে নিয়ে যেতে হবে? কোর্টে নিয়ে যেতে কোম্পানিকে কোর্টে নিয়ে যেতে হবে। কোম্পানিকে কোর্টে কারা নিয়ে যায়? স্যার কোম্পানির যারা বোর্ড পরিচালক যারা ওনারা কোম্পানির ক্রেডিটর্স কোম্পানির যারা লয়ার কোম্পানির লয়ার্স যাদেরকে হায়ার করেছে, ল ফার্মস কে যাদেরকে হায়ার করেছে, শেয়ার হোল্ডার্স রা একসাথে হয়ে তারা কি করে? কাদে কাদেরকে এই দায়িত্ব দেয়? লয়ার্স দেরকে, ঠিক আছে? এখন লয়ার্সরা নিজেদের টাকা পয়সা আগে বুঝে না নিয়ে বন্ড হোল্ডার্স কে টাকা দিবে? নো স্যার সো ১ম প্রায়োরিটি হচ্ছে লয়ার্সদের, ঠিক আছে? এরপর আপনার কাস্টমার আছে, এরপর আপনার সাপ্লায়ার্স আছে, এরপর এমপ্লয়িজ আছে। এর আরো বেশ কয়েকটা ধাপের পর আপনি বন্ড হোল্ডার্স কে পাবেন। বোঝা গেছে? সো হোয়াটএভার এইটা এখানকার আলোচনার বিষয় না। আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ফার্মস হুইচ আর লাইকলি টু বি টার্মিনেটিং তাদের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? প্রাইস টু বুক ভ্যালু ইস মোর অ্যাপ্রোপ্রিয়েট। একটু আগে যেই আলোচনা দেখাচ্ছিলাম যে স্টক রিটার্ন এটার ডিটারমিনিং কি ফ্যাক্টর হতে পারে? রিসার্চ এ পাওয়া গেছে যে যেই কোম্পানি এটা হচ্ছে ফার্মা ফ্রেন্ডস এর যে পেপারটা আমাদের বেশ পরিচিত। সেটা ছাড়াও আপনি যদি ওয়ারেন বাফেটের ভ্যালু ইনভেস্টিং এর কথা বুঝেন, ভ্যালু ইনভেস্টর ইনভেস্টমেন্ট অ্যানালিসিস থেকে জানার কথা। who look for underpriced stock তারা এই রেশিওসটার দিকে তাকায়। কোন রেশিওটা? প্রাইস টু বুক ভ্যালু। এই রেশিওসটা যাদের কম, হোয়াট ডাজ ইট মিন? প্রাইস কম, বুক ভ্যালু বেশি, ঠিক কি না? এই রেশিওটা যাদের কম, এটা কি ইন্ডিকেট করে? তাদের প্রাইস কম, বুক ভ্যালু কি? বেশি। বেশি। এই স্টক গুলো আপনি যখন পারচেজ করবেন ফিল্টার করে, আমরা ফিল্টারিং দেখিয়েছিলাম, খেয়াল আছে? খেয়াল আছে আমরা কিছু ফিল্টারিং দেখিয়েছিলাম। Yes, sir. জি স্যার স্ক্রিন করা দিছে। তো আপনি যখন এই স্টক গুলো সিলেক্ট করবেন যাদের প্রাইস টু বুক ভ্যালু কমের দিকে, বাট নোট দ্যাট যে তারা যে কমের দিকে খারাপ কারণে তারা কমের দিকে না। খারাপ কারণ বলতে আমি কি বলছি? যে সেটা একটা খারাপ কারণ। এই কারণে প্রাইস টু বুক ভ্যালু কি হতে পারে? কম হতে পারে বা এই কোম্পানি হয়তো ভালো করছে না, হোয়াটএভার ইট ইস। বাট আমি বলছি যে কোম্পানি সবকিছু ভালো আছে বাট তার প্রাইস টু বুক ভ্যালু কি? কম। সো দেখা গেছে যে আপনি যে স্টকস গুলো প্রাইস টু বুক ভ্যালু বেশি কম থাকে তাদের লং টার্ম ফিউচার রিটার্ন বেশি হয়। আর যাদের প্রাইস টু বুক ভ্যালু রেশিও যে স্টকস গুলো বেশি থাকে তাদের লং টার্ম রিটার্ন কম হয়। ওকে? সো এটাকে বলা হয় ভ্যালু ইনভেস্টিং, মানে ইউ লুক ফর হুইচ স্টক হুইচ হ্যাভ লো প্রাইস টু বুক ভ্যালু। ঠিক আছে? সো আ এই ক্যালকুলেশন আপনাকে অ্যাসেট যদি দেওয়া থাকে, লায়াবিলিটিস যদি দেওয়া থাকে আপনাকে বুক ভ্যালু ক্যালকুলেশনটা জানতে হবে। যেহেতু আপনি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন সম্পর্কে জানেন কোথায় কি আছে। এখন প্রতিটা মাল্টিপলস এ আমরা কিছু অ্যাডভান্টেজেস দেখব, কিছু ড্রব্যাকস দেখব। সো আপনাকে ড্রব্যাকস গুলোর সাথে অ্যাওয়ার হতে হবে যেন আপনি এই ড্রব্যাকস এর ট্র্যাপ এ পড়ে না যান। ঠিক আছে? সো হোয়াট ক্যান বি দ্য ড্রব্যাকস অফ প্রাইস টু বুক ভ্যালু মাল্টিপল? প্রথম হচ্ছে আ একটা কোম্পানির ভ্যালুয়েশন আপনি সোললি কিসের উপর রিলাই করছেন? বুক ভ্যালুর উপর। ঠিক আছে? প্রাইস টু বুক ভ্যালু যখন আপনি ইউজ করছেন। আ Apple এর যে টিম কুক বা Apple এর এক্স সিইও
স্টিভ জবস, তারা কি অ্যাপলের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে স্থান পেয়েছিল বা প্লেস পেয়েছিল? দে আর দ্য মোস্ট সাকসেসফুল, এইজন্য তাদের ভ্যালু এত পেয়েছিল। তার মানে এটা হচ্ছে ভেরি ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং লিমিটেশন যে একটা কোম্পানির যদি নন ফিজিক্যাল অ্যাসেটস থাকে যেটা হয়তোবা মোর ভ্যালুয়েবল, বাট স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন সেটা কি করে না, রিকগনাইজ করে না। সো ওই ক্ষেত্রে solely ডিপেন্ডিং অন দ্য প্রাইস টু বুক ভ্যালু মাইট বি মিসলিডিং। ঠিক আছে? আর কিছু কোম্পানির ক্ষেত্রে আপনি যখন কম্পেয়ার করবেন ইউ মাইট সি দ্য লেভেলস অফ অ্যাসেট ভ্যারি। আমাদের কি ওই এক্সাম্পলটা খেয়াল আছে যেখানে আমরা ডেল, এইচপি আর কম্পেককে ডেল, এইচপি, কম্পেক আর অ্যাপলকে তুলনা করছিলাম শুরুর দিকে? খেয়াল আছে? Yes, sir. আচ্ছা। ডেলের বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে তাদের ইনভেস্টমেন্ট ইন অ্যাসেটস ইজ ভেরি লো। এইজন্য তাদের অ্যাসেট টার্নওভার অনেক বেশি। বিকজ দে ট্রাই টু ফলো কাইন্ড অফ স্ট্র্যাটেজি, আপনারা হয়তো কেসে পড়েছেন যে টয়োটা যেটা ফলো করতো জাস্ট ইন টাইম। They get the order from the customers, they then place requisition for materials from the suppliers, then they go for assembly, then they deliver the product. Unlike other companies who have the large inventories available for sale. এখন এই কোম্পানিগুলোর মধ্যে অ্যাসেট লেভেলে ভেরিয়েশন আছে কিনা? কোম্পানিগুলোর মধ্যে যদি অ্যাসেট লেভেলে ভেরিয়েশন থাকে, কারো বুক ভ্যালু আপনি পাবেন বেশি, কারো বুক ভ্যালু আপনি পাবেন কি কম, তাই তো? বোঝা যায়? কারো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন পাবেন অনেক বড়, কারো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন পাবেন অনেক ছোট। বিকজ দে ফলো ডিফারেন্ট স্ট্র্যাটেজিস ফর ডুইং দ্য সেম বিজনেস। ওই ক্ষেত্রে আপনি যখন কম্পেয়ার করতে যাবেন ইন টার্মস অফ প্রাইস টু বুক ভ্যালু, উইল দে বি কম্পেয়ারেবল? ওকে, নেক্সট হচ্ছে রিলেটেড টু দ্য অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস, যেটা আমরা একটু আগে বলছিলাম। সে লিফো, FIFO and weighted average costing system. LIFO is no longer relevant, but FIFO হোক আর আপনার weighted average হোক, দুটোর কারণে কি আপনার ইনভেন্টরি ক্যালকুলেশন তফাৎ করবে কিনা? দুটো অ্যাপ্রোচের কারণে আপনার ইনভেন্টরি ক্যালকুলেশন তফাৎ করবে কিনা? জি স্যার, করবে। জি স্যার। তো দুটো কারণে যদি তফাৎ করে তাহলে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন থেকে আপনি যে বুক ভ্যালুটা পাবেন এটা কি হবে না অ্যাপল টু অ্যাপল কম্পারিজন হবে না, বিকজ হবে না। অ্যাকাউন্টিং হ্যাজ গিভেন ইউ দ্য ডিসক্রিপশন টু ফলো দ্য ডিফারেন্ট প্র্যাকটিসেস। এটা আমরা হয়তো কমনলি ইনভেন্টরির জন্য এক্সাম্পল দিই, বাট এটা অনেক এক্সাম্পলের জন্য এই পয়েন্টটা রেলিভেন্ট। সে ফর এক্সাম্পল কোম্পানি পেনশন লায়াবিলিটি থাকে, সে পেনশন লায়াবিলিটির আপনার ক্যালকুলেশনে ডিফারেন্ট অ্যাপ্রোচেস আছে। কিছু জায়গায় প্রভিডেন্ট ফান্ডের ক্যালকুলেশনসে ডিফারেন্সেস আছে। কিছু কোম্পানিকে ফলো করে ডিফাইন্ড বেনিফিট প্ল্যান, কিছু কোম্পানি ফলো করে ডিফাইন্ড কন্ট্রিবিউটরি পেনশন প্ল্যান। সো অ্যাকাউন্টিং প্র্যাকটিসেস ফর দিস টু আর ডিফারেন্ট। সো ওই ক্ষেত্রে কি হতে পারে, বুক ভ্যালু মাইট বি ডিফারেন্ট, কারণ যা প্রত্যেকের লায়াবিলিটি ডিফার হবে। কোম্পানিজ ডিফারেন্ট বিজনেস সাইকেলে থাকলে যেভাবে প্রবলেম হতে পারে, একইভাবে কোম্পানির যে অ্যাসেট গুলো আছে সেগুলো যদি ডিফারেন্ট এজেস এর হয়, কিছু কোম্পানির হয়তো অনেক ম্যাচিউরড অ্যাসেট, ওই ক্ষেত্রে আপনার যে আপনার বুক ভ্যালু থাকবে, কিছু কোম্পানির হয়তো নিউলি রান করেছে, তাদের অ্যাসেটের যে ভ্যালুস থাকবে এগুলো ডিফার হতে পারে। তারপর আপনার রিপারচেসের কারণে বুক ভ্যালু তফাৎ হয়ে যেতে পারে। ঠিক আছে? বুক ভ্যালুর তফাৎ হতে পারে। আমরা রিপারচেসের সাথে পরিচিত। জেনারেলি যেটা হয় যে রিপারচেস যখন আমরা করে থাকি, বুক ভ্যালু পার শেয়ার কমে যায়। কারণ হচ্ছে শেয়ার হোল্ডার্স ইকুইটি থেকে আমি মানি স্পেন্ড করি কিসের জন্য? শেয়ার রিপারচেস করার জন্য। সো আমার শেয়ার হোল্ডার্স ইকুইটি প্রপোর্শনালি ডিক্লাইন্স। এটা কি কিসের কারণে? আমার যে রিপারচেসিং এর জন্য খরচ হয়েছে সেটার জন্য। সো একটা কোম্পানি যখন সিগনিফিক্যান্টলি রিপারচেস করে আরেকটা কোম্পানি হয়তো করে না, যদিও তারা পিয়ার কোম্পানি, ওই ক্ষেত্রে এই ব্যাপারটা একটা কনসিডারেশনে রাখতে হবে। সো এই ব্যাপারগুলোকে আমরা সামারাইজ করে 4টা ইস্যুসে দেখাচ্ছি যে আপনি যদি এই ইস্যুস গুলো পান আপনাকে এই অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হবে।
ইনটেনজিবল অ্যাসেট, কিছু কোম্পানির ব্র্যান্ড ভ্যালু আছে, হয়তো সে খুব অ্যাকুইজিশন করে থাকে, তার গুডউইল আছে। সো ওই ক্ষেত্রে কিন্তু আপনার বুক ভ্যালু কম্পারেবল না। সো এই ক্ষেত্রে আপনি কম্পারেবলের জন্য কি করতে পারেন? সে কোম্পানি এর অনেক অ্যাকুইজিশনের কারণে গুডউইল আছে, আর কোম্পানি বি এর তেমন গুডউইল নাই। ওই ক্ষেত্রে কোম্পানি এ আর কোম্পানি বি কে কম্পারেবল করার একটা শর্টকাট উপায় হচ্ছে যে কোম্পানি এর টোটাল অ্যাসেটস থেকে কি বাদ দেওয়া? গুডউইলটা বাদ দিয়ে দেওয়া। তাহলে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাডজাস্টেড অ্যাসেট ফর ইনটেনজিবল অ্যাসেট। এখন এটা কিন্তু এই অ্যাডজাস্টেড অ্যাসেট ভ্যালু ফর ইনটেনজিবল অ্যাসেট, এটা কিন্তু একটা নন অ্যাকাউন্টিং রিপ্রেজেন্টেশন। এটা আপনি করেছেন আপনার প্রয়োজনের জন্য। এখন আপনি যখন এই কাজগুলো করবেন, আপনাকে কিন্তু রিডারকে বলতে হবে যে আপনি কেন করেছেন, এটা করার কারণ কি। একেবারে একটু আগে আমরা যেটা FIFO বা ওয়েটেড এভারেজ কস্টিং এর কথা বলেছি, সেই অ্যাডজাস্টমেন্ট আপনি করতে পারেন। কিসের জন্য? বুক ভ্যালুকে কম্পারেবল করার জন্য। নরমালি ফাইন্যান্সিয়াল যে ফার্মস গুলো আছে, ব্যাংকস এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, তাদের অনেক বেশি অফ ব্যালেন্স শিট আইটেমস থাকে, অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস। সো কোম্পানিজ হ্যাভ এ টেন্ডেন্সি, নট নেসেসারিলি যেটা যে ফাইন্যান্সিয়াল ফার্মস এরই শুধু থাকে, আপনার নন ফাইন্যান্সিয়াল ফার্মস এরও থাকতে পারে। এখন ম্যাটার হচ্ছে কোম্পানি হ্যাজ এ টেন্ডেন্সি টু কনসিডার অফ ব্যালেন্স শিট অ্যাসেট অ্যাজ অন ব্যালেন্স শিট অ্যাসেট, আবার অন ব্যালেন্স শিট যে লায়াবিলিটিস আছে, দে হ্যাভ এ টেন্ডেন্সি টু কনসিডার ইট অ্যাজ অফ ব্যালেন্স শিট লায়াবিলিটিস। সো আপনি যদি এই ধরনের পরিস্থিতি দেখেন, আপনার কাজ হচ্ছে এই ব্যাপারগুলোর জন্য কি করা? বুক ভ্যালুকে অ্যাডজাস্টমেন্ট করা। ঠিক আছে? সামটাইমস আপনি যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল ফার্মস এর জন্য বুক ভ্যালু ইজ এ গুড রিপ্রেজেন্টেশন অফ দ্য ফেয়ার ভ্যালু কেন বলেছি? কারণ ফাইন্যান্সিয়াল ফার্মস গুলো তার যে অ্যাসেট শো করছে মোস্টলি ইন কারেন্ট মার্কেট ভ্যালু, দ্যাটস ওয়াই গুড রিপ্রেজেন্টেশন অফ ফেয়ার ভ্যালু। বাট আপনি যদি বাটা শুতে যান, আমরা যারা কাজ করছে বাটা শুতে, they have a huge amount of land property, একই পরিস্থিতি আপনার আপনার কার আছে? বিএটির আছে। ওকে, এমএনসি কোম্পানিজ গুলোর বেশ ভালো প্রপার্টি আছে। সো এই ল্যান্ড প্রপার্টি বাই কনভেনশন this should be represented at historical cost. এখন আপনি যদি বাটা শুর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে বুক ভ্যালু ক্যালকুলেট করে আপনি প্রাইস টু বুক ভ্যালু ক্যালকুলেট করতে চান, ইট মাইট বি মিসলিডিং। আপনি হয়তো একটু দেখার চেষ্টা করবেন যে ল্যান্ড গুলো বাটা শুর আছে, এটা যদি কারেন্ট মার্কেট প্রাইস আমি কাউন্ট করে ফেয়ার ভ্যালুতে কাউন্ট করি, তাহলে অ্যাডজাস্টেড বুক ভ্যালু কত দাঁড়ায়। তো সেই কাজটা করতে গিয়ে আপনাকে বাটা কোথায় তার ল্যান্ড রেখেছে, কোথায় তার ল্যান্ড আছে, সেটা কি পরিমাণে, সেটার রেট কেমন, সেটার কিছু ডিটেইলস তারা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে ডিসক্লোজ করেছে। আপনাকে আরো কিছু ডিটেইলস এর জন্য কাজ করতে হবে। ওকে, সো ডু উই হ্যাভ এনি জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালু রেশিও? এটা আমরা দেখাই নাই, যেটা আমরা কিভাবে ডিরাইভ করতে পারি। বাট আইডিয়ালি সেইং, আমাদের গর্ডন গ্রোথ মডেল, এটার উপর আমরা রিলাই করতে পারি যে জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালু রেশিও ক্যালকুলেট করার জন্য। সো লেটস সি, আমরা খেয়াল করবেন যে আমরা কি দিয়ে শুরু করছি, ডেরিভেশনে কি দিয়ে শুরু করছি, এটা খুব খেয়াল করবেন। আমরা গর্ডন গ্রোথ মডেল আমাদেরকে কি বলেছে? কারেন্ট মার্কেট প্রাইস শুড বি হোয়াট? D0 into 1 plus G। খেয়াল আছে? এখানে শুরুটা খেয়াল আছে? আচ্ছা, এই শুরুটা খেয়াল আছে? Yes, sir. D1 divided by R minus G, আমরা এটাকে ইউটিলাইজ করছি। ওকে, ফরওয়ার্ড পেজ জন্য আমাদের যেটা আপনার মাল্টিপল আছে, সেটাকে আমরা ইউজ করছি। খেয়াল করেন আমি কি বলছি? ফরওয়ার্ড পেজ জন্য আমরা যেটা জাস্টিফাইড পি ক্যালকুলেট করেছি, সেটাকে আমরা ইউজ করব কার ডেরিভেশনের জন্য? প্রাইস টু বুক ভ্যালুর ডেরিভেশনের জন্য। তো এখানে আমরা লিখছি যে কারেন্ট মার্কেট প্রাইস
ডিভাইডেড বাই ফরওয়ার্ড আর্নিংস পার শেয়ার। এটা কি? জাস্টিফাইড ফরওয়ার্ড পি। কেন আমি জাস্টিফাইড ফরওয়ার্ড পি বলছি? কারণ আমি এখানে যেটা লিখবো সেটা জাস্টিফাইড ফরওয়ার্ড পি তে আমরা যেটা ডিরাইভ করে পেয়েছি সেটা 1 মাইনাস বি ডিভাইডেড বাই আর মাইনাস জি। ওকে, আচ্ছা, আমরা কি রিটার্ন অন ইকুইটির সাথে পরিচিত? আমরা রিটার্ন অন ইকুইটির সাথে পরিচিত? জি স্যার। স্যার আচ্ছা, আমরা কি বলতে পারি যে কোম্পানির এই রিটার্ন অন ইকুইটি ইজ ইকুয়াল টু শেয়ার হোল্ডার্স ইকুইটি multiplied by payout ratio? সরি, এটাকে আমরা বলছি যে আর্নিংস পার শেয়ার, শেয়ার হোল্ডার্স ইকুইটি, আর এখানে আমরা শেয়ার হোল্ডার্স ইকুইটি আর এটার সাথে যদি আমরা রিটার্ন অন ইকুইটি মাল্টিপ্লাই করি তাহলে আমরা যেটা পাবো সেটার নাম কি? দেখেন তো এটা পাওয়া যায় কিনা, আর্নিংস পার শেয়ার। কারণ আপনি আরওই কিভাবে ক্যালকুলেট করেন? কিভাবে ক্যালকুলেট করেন? প্রফিট নেট প্রফিট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি, এটাই তো? আরওই কিভাবে ক্যালকুলেট করেন? নেট প্রফিট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি তো? আপনি জানি যে এভারেজ শেয়ার হোল্ডার্স ইকুইটি, ঠিক আছে, এটাই তো? এখন আমি যদি এটাকে একটু উপরে লিখছি, এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করি, আমি কি বলতে পারি যে এই দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ইপিএস ইন টার্মস অফ পার শেয়ার, আর দিস ইজ ইকুইভ্যালেন্ট টু বুক ভ্যালু পার শেয়ার, বলতে পারি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা ইপিএস ইজ ইকুয়াল টু কি লিখতে পারি যে বুক ভ্যালু পার শেয়ার মাল্টিপ্লাইড বাই রিটার্ন অন ইকুইটি, লিখে যাবে? আচ্ছা, এই কাজটা আমরা এখানে করছি। এখানে আমরা উপরে পি নট রাখছি, এখানে এটাকে আমরা লিখছি বুক ভ্যালু পার শেয়ার মাল্টিপ্লাইড বাই রিটার্ন অন ইকুইটি। ওকে, বোঝা গেছে কি লিখেছি? হ্যাঁ, yes স্যার আচ্ছা, এখানে আমরা আরওই রেখে দিচ্ছি। সরি, এখানে আমরা যেটা লিখছি ওটা বলি। 1 মাইনাস বি সমান আমরা কি বলেছিলাম? পে আউট রেশিও বলেছিলাম না? 1 মাইনাস বি সমান আমরা বলেছিলাম পে আউট রেশিও। আচ্ছা, এখন আমরা যেটা করছি, আহ, এই 1 মাইনাস বি কে এভাবে রেখে দিচ্ছি আর মাইনাস জি কে রেখে দিচ্ছি। আমি একটু ব্রেকডাউন করে লিখছি সো দ্যাট আমরা বুঝতে পারবো যে কি কিসের পর কিসে যাচ্ছি। এখানে আমরা প্রাইস রাখলাম, নিচে আমরা বুক ভ্যালু রাখলাম, আর আরওই কে ক্রস মাল্টিপ্লাই করলাম। আরওই মাইনাস এটা যদি মাল্টিপ্লাই করে আরওই ইনটু বি হবে। এটাকে আমরা বুঝতে পেরেছি ক্রস মাল্টিপ্লিকেশনটা। এই আরওইটা এখানে নিউমারেটরের সাথে কি করলাম? মাল্টিপ্লাই করলাম, আর নিচে কি থেকে গেল? আর মাইনাস জি। এখন আমাকে বলেন তো বি সমান কি? 1 মাইনাস বি যদি পে আউট রেশিও হয় তাহলে বি সমান কি? রিটেনশন রেশিও রিটেনশন রেশিও। আমরা বলেছিলাম, খেয়াল আছে যে সাস্টেইনেবল গ্রোথ রেট ইজ ইকুয়াল টু রিটেনশন রেট মাল্টিপ্লাইড বাই রিটার্ন অন ইকুইটি।
একটা কোম্পানির যদি 15% রিটার্ন অন ইকুইটি থাকে আর কোম্পানি যদি আমার কাছ থেকে 50% টাকা রেখে দেয়, আমি যদি মনে করি যে কোম্পানি ইটসেলফ ইজ এ মেশিন, কোম্পানি এই 0.5 রেখে দিয়ে এটাকে কত বানাবে? 0.5 ইনটু 1.15। এটা থেকে আমরা কি এস্টিমেট করি? সাস্টেইনেবল গ্রোথ রেট। খেয়াল আছে? আমরা বলেছিলাম যে আমরা কোনোভাবেই যদি গ্রোথ রেট এস্টিমেট করতে না পারি, আমাদের কাছে লাস্ট রিসোর্ট কোনটা? রিটেনশন রেট মাল্টিপ্লাইড বাই রিটার্ন অন ইকুইটিতে কি এস্টিমেট করা? লং টার্ম সাস্টেইনেবল গ্রোথ রেট এটা ক্যালকুলেট করা। তাহলে এটা পুরোটা ইকুয়াল টু কি তাহলে? ROE ইনটু বি। বি মানে কি? রিটেনশন রেট। তাহলে রিটেনশন রেট মাল্টিপ্লাইড বাই রিটার্ন অন ইকুইটি, এটা ইজ ইকুয়াল টু কি? Growth rate. এটা ইজ ইকুয়াল টু জি। তাহলে আমরা এটাকে রিপ্লেস করে এখানে লিখছি জি, আর এখানে ROE টা ROE আছে, আর নিচে আর মাইনাস জি আছে, এই পাশে হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু। ওকে, তাহলে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কি জাস্টিফাইড প্রাইস টু বুক ভ্যালু রেশিও ইজ ইকুয়াল টু ROE মাইনাস জি, আর মাইনাস জি। এটা একটু খেয়াল রাখার ওয়ে হচ্ছে আমার নিউমারেটর আর ডিনোমিনেটরে কি হবে? জি মাইনাস হবে, আর উপরেরটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি, আর নিচেরটা হচ্ছে কি? রিকোয়ার্ড রিটার্ন অন ইকুইটি। দুটোর মধ্যে তফাৎ আছে কিনা? ওকে, বাট এই জিটা কি থাকবে? সেম থাকবে। সো এখানে একটা ডেরিভেশন আছে, সেটা হচ্ছে the price to book value justified can be computed also from residual earnings থেকে। সেটা আমরা রেসিডুয়াল ইনকাম মডেল যখন পড়বো তখন দেখাবো, এখন দেখাচ্ছি না। এখন একটু আগে আমরা প্রাইস টু বুক ভ্যালু কি কি প্রবলেমস থাকতে পারে সেটা দেখছিলাম। সো সেটা যদি পাওয়া যায়, ওই ক্ষেত্রে আমার জন্য কি অল্টারনেটিভ আছে? সো অল্টারনেটিভ হচ্ছে আমার কাছে প্রাইস টু সেলস আছে। এখন প্রাইস টু সেলস ইউজ করার আগে আমাকে জানতে হবে যে হোয়াট আর দ্য advantages of using this. So very first advantage is that আমি যেভাবে আর্নিংস কে খুব ম্যানিপুলেট করতে পারি, বুক ভ্যালুকে যেভাবে ম্যানেজ করতে পারি, খুব সহজ না সেলস কে ম্যানেজ করা। ওকে, সো সেলস ইজ লেস প্রোন টু বি ম্যানিপুলেটেড। সো এই জন্য প্রাইস টু সেলস ইজ এ গুড অল্টারনেটিভ। আমরা মেরিকর ভ্যালুয়েশন রিপোর্টে দেখেছিলাম যে প্রাইস টু সেলস কি করা হচ্ছে? ব্যবহার করা হচ্ছে। আরেকটা প্রবলেম আমরা যেটা দেখেছিলাম, আমরা বুক ভ্যালুতে বলেছিলাম কি সেলস ইজ ইউজুয়ালি বুক ভ্যালু ইজ ইউজুয়ালি পজিটিভ, আর আমরা আর্নিংস এ বলেছিলাম, প্রাইস আর্নিং রেশিওতে কি বলেছিলাম? যে এটা নেগেটিভও হতে পারে, জিরো হতে পারে, তখন এটা বিকামস লেস ইউজফুল অন নো ইউজফুলনেস। ওই ক্ষেত্রে আমার জন্য ভালো ফ্রেন্ড হতে পারে প্রাইস টু সেলস, কারণ হচ্ছে সেলস ইজ অলওয়েজ পজিটিভ। ওকে, সেলস নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নাই। আরেকটা হচ্ছে আমরা দেখেছিলাম যে নরমালাইজড আর্নিংস, এই পয়েন্টটাতে আমরা দেখেছিলাম যে কোম্পানি কোন সাইকেলে আছে এটার উপর ডিপেন্ড করে তার আর্নিংস বেশ ফ্লাকচুয়েট করতে পারে। সো প্রাইস টু সেলস ক্যান বি এ গুড অপশন। কোম্পানি ম্যাচিওর কোম্পানি হোক, সাইক্লিক্যাল হোক বা ডিস্ট্রেস ফার্ম হোক, ইজ এ গুড অল্টারনেটিভ। প্রাইস টু আর্নিংস যদি আপনি দেখেন, ইট ইজ এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যেহেতু আর্নিংস ইজ মোর ভোলাটাইল, সো প্রাইস টু আর্নিংস ইজ অটোমেটিক্যালি মোর ভোলাটাইল, বাট price to sales is relatively less volatile and more stable, কারণ এটা হচ্ছে সেলস হচ্ছে কোম্পানির একটা ফান্ডামেন্টালস। সো এই ব্যাপারটা জন্য কি হয় আপনার অ্যাডভান্টেজিয়াস। নেক্সট হচ্ছে যেভাবে আমরা বলছিলাম যে প্রাইস আর্নিং রেশিও ক্যান এক্সপ্লেইন দ্য ক্রস সেকশন অফ লং টার্ম ফিউচার রিটার্ন অফ স্টকস, একইভাবে প্রাইস টু বুক ভ্যালুর ক্ষেত্রে আমরা বলেছিলাম। এখন আমরা বলছি যে প্রাইস টু সেলস ইট ক্যান অলসো বি one of the factors that is responsible for differences in the cross section of a stock return. So কিছু স্টকে যদি আপনি প্রাইস টু সেলস কম পেয়ে থাকেন, what does it mean? হয়তো সেলস এর তুলনায় তার প্রাইস কম, and it has been observed that যে স্টকস গুলোর প্রাইস টু সেলস কম, এটা কম, তার মানে তাদের সেলস বেশি প্রাইসের তুলনায় বা হোয়াট এভার, মানে রিলেটিভলি যাদের প্রাইস টু সেলস রেশিও কম
they provide positive or higher long-term future return, unlike the stocks which have low price to sales. Low price to sales কাদের ক্ষেত্রে থাকতে পারে? হয়তো প্রাইস বেশি, সেলস কম। সরি, যাদের প্রাইস টু সেলস কম তাদের লং টার্ম ফিউচার রিটার্ন কি হতে পারে? কম হতে পারে। And you can actually ask for Google Scholar to provide you the research. আপনি টেক্সটে যখন যাবেন তখন আপনি রেফারেন্স পাবেন যে কিভাবে প্রাইস টু সেলস ক্যান বি আ গুড factor to explain the cross section of a stock return. আচ্ছা, এখন কি এটা কোনো ইস্যুস আছে কিনা? ইস্যুস হচ্ছে আপনি নিয়েছেন একটা স্টার্টিং ভ্যারিয়েবলস হুইচ ইজ সেলস। এখন আপনার কোম্পানিতে অনেকগুলো জিনিসপত্র এখানে আছে টু গেট দ্য প্রফিট, যে প্রফিটটা আপনার প্রাপ্য। আরেকটা কোম্পানির আপনি সেলস নিলেন, কম্পারেবল কোম্পানিজ। সো এই কনসিডারেশন গুলো আপনি টোটালি কি করছেন? ইগনোর করছেন। প্রবাবলি দ্য কোম্পানিজ হ্যাভ relatively same amount of sales or good amount of sales together, আর একটা কোম্পানির কস্টিং অনেক বেশি, একটা কোম্পানির কস্টিং অনেক কম। সো which is ultimately distributable to the shareholders, the earnings can be significantly vary. সো আপনি কিন্তু এই কনসিডারেশন গুলো আনছেন না। আবার আমরা বলেছিলাম যে সেলস comes from both cash sales also from accrual sales. এখন আপনি তো এখানে এই সেলস এর মধ্যে আপনি সেলস দেখা তো হ্যাপি, বাট ইফ ইট ইজ সাচ দ্যাট এখানে সেলস এর মধ্যে অনেক গার্বেজ সেলস আছে। ওয়াই? বিকজ ভেরি লাইকলি দ্যাট দ্য receivables will not be collected. So you are relying on the sales number, assuming that all sales will be collected. So এটা একটা ইস্যু। নেক্সট হচ্ছে আমরা বলছি যে যখন আপনি রেশিও ক্যালকুলেট করবেন তখন নিউমারেটর এবং ডিনোমিনেটর কনসিস্টেন্ট হতে হবে। কনসিস্টেন্ট বলতে আমরা যেটা মেইন করছি সেটা একটু আপনাকে রিকল করিয়ে দিচ্ছি যে আমরা ডিউপন্ট অ্যানালাইসিসে কি বলেছিলাম। আমাদেরকে খেয়াল আছে যে আমরা রিটার্ন অন অ্যাসেটস কে যখন আমরা নেট প্রফিট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স, সরি, আচ্ছা, এখানে আমরা টোটাল অ্যাসেটস লিখছি, এটাকে আমরা কনসিস্টেন্ট বলছিলাম নাকি ইনকনসিস্টেন্ট বলছিলাম? এই ভার্সনটা রিটার্ন অন অ্যাসেটস এর এই ভার্সনটা নেট প্রফিট ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, এটাকে একটা ভালো ভার্সন রিটার্ন অন অ্যাসেটস এর, নাকি এটা নিয়ে প্রবলেম আছে? একটু রিকল করার চেষ্টা করেন। Yes, sir. Net profit. এটা কি ছিল? মানে ইনকনসিস্টেন্ট ছিল নাকি কনসিস্টেন্ট ছিল? কেন ইনকনসিস্টেন্ট ছিল? কারণ স্যার নেট প্রফিটে একমাত্র রাইট থাকে ইকুইটি হোল্ডার, বাট আমি টোটাল অ্যাসেটের এগেইনস্ট এটা পুরো বছর ধরে চেঞ্জেস হয়। আর নেট এখানে মেইনলি অ্যাডজাস্টেড অপারেটিং প্রফিট বিফোর ট্যাক্স, না বিফোর ইন্টারেস্ট এক্সপেন্সে আসে। আচ্ছা, net profit is distributable to which group of capital providers? ইকুইটি, Equity. And total asset has been contributed by whom? ইকুইটি প্লাস ডেট, Equity plus debt holders. So numerator এবং denominator কি না? কি না? Consistent? কি না? Consistent? না, same কথাটা appropriate হচ্ছে না, consistent না। ঠিক আছে? You understand the meaning of the consistency? এখন আমাকে বলেন এই আলোচনা যদি বুঝেন তাহলে প্রাইস টু সেলস why it is not consistent? Why it is not consistent? কেন কনসিস্টেন্ট না? আচ্ছা, উপরে যে প্রাইসটা আছে এটা কিসের প্রাইস? শেয়ার প্রাইস। শেয়ার প্রাইস। আপনি যে সেলস করছেন এই সেলসটা কিভাবে আপনি জেনারেট করেছেন? শুধুমাত্র কি শেয়ার হোল্ডার্সদের টাকা দিয়ে,
সেই No, sir. ইনভেস্টমেন্ট দিয়ে নাকি বন্ড হোল্ডার্স ইনভেস্টমেন্ট দিয়েও? Sir, both. বোথ। এই জন্য কি না? Consistent না। কনসিস্টেন্ট না। ওকে? একটু আগে যেটা বলছিলাম যে এই কনসিডারেশন আপনি নিচ্ছেন না। কোনটা? এই যে মাঝখানে কি, কি হচ্ছে। তাহলে আপনি কি করছেন না? কস্ট ডিফারেন্স যে আছে দুটো কোম্পানির মধ্যে এটা কি করছেন না? কনসিডার করছেন না। একই আলোচনা যেটা বলছিলাম যে অ্যাকাউন্টিং differences can be one of the problems for comparing the price to sales also. So price to sales এর কোনো justified ratio আছে কিনা? So this is this one যে price to sales এটা একটা সিম্পল ডেরিভেশন। প্রথমে উইয়ার্ড লুকিং মনে হবে যে এটা কিভাবে আসলো, বাট লেট মি শো ইউ যে এটা কিভাবে আসে। এখন আপনাকে খেয়াল করতে হবে, এখন আমরা ফরওয়ার্ড পি জাস্টিফাইড এটা দিয়ে শুরু করছি না, আমরা যেটা ট্রেলিং পিরিয়ড জাস্টিফাইড নিয়েছিলাম সেটা দিয়ে শুরু করছি। আমার নোটেশন থেকে বুঝতে পারছেন আমরা কি নিয়ে শুরু করব? জাস্টিফাইড ট্রেলিং পিরিয়ড দিয়ে। আচ্ছা, এটা কি ছিল? আমরা কি পেয়েছিলাম? 1 মাইনাস বি ইনটু 1 প্লাস জি। আর এখানে কি ছিল? আর মাইনাস জি। এখন আমরা যদি এই আর্নিংস কে একইভাবে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি পাই? এখানে পেলাম ই নট, এখানে পেলাম 1 মাইনাস বি, এখানে আছে 1 প্লাস জি, আর এখানে আছে আর মাইনাস জি। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে বোথ সাইড এটাকে সেলস পার শেয়ার এটাকে মাল্টিপ্লাই করছি। সেলস পার শেয়ার পসিবল ক্যালকুলেট করা? সে আমার 100 মিলিয়ন সেলস আছে, এটাকে যদি আমি টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং কমন শেয়ার দিয়ে ডিভাইড করি তাহলে আমি কি পেয়ে যাব? সেলস পার শেয়ার। এটাকে বোথ সাইড দিয়ে ডিভাইড করে আমি কি এই আর্নিংস এর সাথে এই জায়গায় সেলস লিখতে পারি? এটা আমি নিচে লেখাও যে কথা, উপরে ডিনোমিনেটর হিসেবে লেখা একই কথা। ওকে, 1 মাইনাস বি, এখানে কি 1 প্লাস জি, আর এখানে আর মাইনাস জি। এখন এই নাম্বারটা কি রিপ্রেজেন্ট করে বলেন তো? আর এই ওই স্যার নাম্বারটা কি রিপ্রেজেন্ট করে? এই নাম্বারটা কি রিপ্রেজেন্ট করে? এই নাম্বারটা এটা না? টোটাল বেসিস এটা না? এটা কি রিপ্রেজেন্ট করে? নেট প্রফিট মার্জিন। প্রফিট মার্জিন, ঠিক আছে? সো এটাও কিন্তু প্রফিট মার্জিন, এটাও কি প্রফিট মার্জিন। সো এটাই মূলত, এটা আপনাকে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে জাস্টিফাইড প্রাইস টু সেলস রেশিও। আর এটা হচ্ছে যেটা একটু আগে আমরা বলছিলাম যে আপনার সাস্টেনেবল গ্রোথ রেট ক্যান বি রিটেন ইন দিস ওয়ে, রিটেনশন রেট মাল্টিপ্লাইড বাই রিটার্ন অন ইকুইটি। এটাকে আপনি আবার ব্রেকডাউন করে এভাবে লিখতে পারেন। এটা আপনি পাবেন হচ্ছে, আমরা আগের একটা ক্লাসে আমরা প্র্যাট দেখিয়েছিলাম, প্রফিট মার্জিন, রিটেনশন রেট, অ্যাসেট টার্নওভার, তারপর আপনার লিভারেজ। টি বলতে আমরা লিভারেজের কথা বলছিলাম। ওকে, দিস ওয়ান ইজ সেম ইজ ইকুয়াল টু জি। সো জি কে বিভিন্নভাবে দেখা যায়, একই জিনিস। দ্যাট ইজ দিস। ফাইনালি আমাদের কাছে সেলস এও প্রবলেম আছে। সেলস আমি বলেছি যে লেস লাইকলি টু বি ম্যানিপুলেটেড, আমরা বলি নাই যে কখনো ম্যানিপুলেশন করা পসিবল না। ইফ ইট ইজ সাচ দ্যাট যে আপনার কোম্পানি অ্যাগ্রেসিভ সেলস রিকগনিশন ফলো করে, যেটা আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম একটা কেস পড়ার জন্য মাইক্রো স্ট্র্যাটেজি, ওখানে আপনি এই ধরনের অ্যাপ্লিকেশনস দেখবেন যে একটা কোম্পানি কিভাবে সেলস অ্যাগ্রেসিভ রিকগনাইজ করতে পারে। সো ইউ সি যে ওই ক্ষেত্রে কি হতে পারে, আপনার প্রাইস টু সেলস মাইট বিকাম লেস রিফ্লেকশন অফ ভ্যালুয়েশন। ওকে, নেক্সট হচ্ছে আপনার
এই প্রাইস টু সেলস এর যদি এই প্রবলেম গুলো থাকে আমার হাতে কি অল্টারনেটিভ আছে সেটা হচ্ছে প্রাইস টু ক্যাশ ফ্লো। সো অ্যাজ এন অ্যানালিস্ট আপনার জন্য প্রাইস টু ক্যাশ ফ্লো ইজ আ ভেরি গুড অপশন। why it is a very good option কারণ হচ্ছে আপনার out of the variable যেগুলো আমরা বলেছি তার মধ্যে ক্যাশ ফ্লো is less susceptible to manipulation. And compared to price earning ratio it is more stable and cash flow তার মানে আপনি ক্যাশ আর্নিংস যেগুলো পাবেন সেটাই রিপ্রেজেন্ট হবে, অন্যগুলো রিপ্রেজেন্ট হবে না। আপনি কোম্পানির ওসিএফ পার শেয়ার কোম্পানি ডিসক্লোজ করে, সেখান থেকে এই নাম্বারটা পেয়ে থাকেন। লেটেস্ট ক্যাশ ফ্লো রেশিও ক্যান এক্সপ্লেইন স্টক রিটার্ন, সেটাও একই আলোচনা যেটা আমরা বলেছিলাম যে কোম্পানিজ গুলোর প্রাইস টু ক্যাশ ফ্লো রিলেটিভলি কম থাকে তাদের লং টার্ম ফিউচার রিটার্ন বেশি থাকে। কোম্পানি যেখানে আর্নিংস ডিসক্লোজ করে, যেখানে কোম্পানি জানায় যে আমার ইপিএস এত হয়েছে, আমার ন্যাব এত হয়েছে, ওখানে কোম্পানি জানায় যে আমার অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার কত হয়েছে। ওকে, এখন প্রবলেম কি? প্রবলেম হচ্ছে ক্যাশ ফ্লো ক্যান অলসো বি ম্যানিপুলেটেড, ক্যান অলসো বি ডিস্টর্টেড। হাউ ইট ইজ পসিবল? কোম্পানি তো জানে যে আপনি তার ক্যাশ ফ্লো দেখবেন। কাইন্ড অফ আমরা ক্লাসে বলেছিলাম যে প্যারেন্টস জানে বা স্টুডেন্ট জানে যে প্যারেন্টস তার রেজাল্ট জিজ্ঞেস করবে। ওকে, সো স্টুডেন্ট এমন ভাবে রেজাল্টটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে যেন প্যারেন্টস মিসগাইডেড হয়। ওকে, সো সেই স্টুডেন্টরাই তো কোম্পানি ম্যানেজার হয়েছে। সো তারা যেটা করে, তারা তো জানে যে তাদেরকে ইনভেস্টরসরা কিভাবে ম্যানিপুলেট করবে, সরি কিভাবে জাস্ট কিভাবে আপনার ইভ্যালুয়েট করবে। তারা তাদের ক্যাশ ফ্লোজ দেখতে চাইবে। সো আমরা ক্যাশ ফ্লোস আমার কম, আমি যেটা করতে পারি, সো আমি এতদিন দেখাচ্ছিলাম যে ইন্টারেস্ট পেইড আমার ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখন আচ্ছা, আমি এতদিন দেখাচ্ছিলাম এটা অপারেশনস, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস। আমি এটাকে ট্রান্সফার করে দিলাম, ক্লাসিফিকেশন শিফটিং, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং এ পাঠিয়ে দিলাম। আবার সে আমার ইনভেস্টমেন্ট থেকে কিছু ইনকাম আসলো, যেটা হয়তো আমার ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টমেন্টে আমি এতদিন দেখাচ্ছিলাম, আই ক্যান টেক ইট টু ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস। সো আপনি তো দেখলেন যে অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার ইজ এ গুড নাম্বার, বাট এই গুড নাম্বারে কিভাবে আসলো সেটা আপনাকে দেখতে হবে যে কোম্পানি আসলে কিভাবে আসলো। ইট ইজ কামিং ফ্রম দ্য সেলস অর কোম্পানি ইজ মেকিং সাম প্লেইং টু মেক দ্য অর টু বিউটিফাই দ্য ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস। নেক্সট ওয়ান হচ্ছে ক্যাশ ফ্লোর অনেকগুলো ডেফিনেশনস আছে, একটু পরে আমরা দেখবো। ভেরি সিম্পল ডেফিনেশন এন্ড ভেরি পলিউটেড ডেফিনেশন হচ্ছে এবিডা, আর মোর পিওর definition হচ্ছে free cash flow to equity or free cash flow to the firm. So out of the cash flows আমরা যেগুলো ইউজ করে থাকি প্রাইস টু ক্যাশ ফ্লোস এ, আমাকে অ্যাওয়ার হতে হবে যে আমি ক্যাশ ফ্লো কোন ডেফিনেশনটা নিব। আর লাস্টলি যেটা বলছিলাম যে এম্পিরিক্যাল রিসার্চে দেখা গেছে যে কোম্পানিজ আর যেহেতু অ্যানালিস্টদের আপনার কি আছে, ভালো কনসেন্ট্রেট করে ক্যাশ ফ্লোসে, তো কোম্পানিজ আর ট্রাইং টু ম্যানেজ দ্য ক্যাশ ফ্লোস in such a way so that they will not be caught. So আপনার ইপিএস, আপনার কিছু নন ক্যাশ চার্জেস আছে। নন ক্যাশ চার্জেস এর মধ্যে কি আছে? ডেপ্রিসিয়েশন আছে, অ্যামortization আছে, এই আইটেমস গুলো আছে, আরো অনেকগুলো আইটেমস আছে। দেন অ্যামortization অফ লোন আছে, এই ব্যাপারগুলো আই মিন আছে। ম্যাটার হচ্ছে কোম্পানি অলওয়েজ, সো এখন আপনি যখন আপনি কি করছেন, ওসিএফ ক্যালকুলেট করছেন। সো হোয়াট ইউ ডু, নেট ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন, এভাবে আপনি ওসিএফ ক্যালকুলেট করছেন। আরো ক্যালকুলেশন আছে, আমি সেটাতে যাচ্ছি না। চেঞ্জেস ইন নেট ওয়ার্কিং ক্যাপিটাল, আপনি যদি এখানে ডেপ্রিসিয়েশন কে কি করেন, আন্ডার এস্টিমেট করেন, ইট মাইট টেক ইউ টু গুড ক্যাশ ফ্লোস। সো এই ব্যাপারগুলো হয়ে থাকে।
যে আলোচনাটা বলছিলাম যে ক্যাশ ফ্লোস এর বিভিন্ন ডেফিনেশন আছে, দিস আর দোজ ডেফিনেশনস। আমরা পরিচিত এই ডেফিনেশনস গুলোর সাথে, এবং এগুলোকে কিভাবে ম্যানেজ করা যায় সেটার একটা এক্সাম্পল আমরা বলেছি অলরেডি, যে আপনি ক্লাসিফিকেশন শিফটিং করতে পারেন। বাট আউট অফ দিস আমরা বলছিলাম যে কোন ডেফিনেশন ইজ মোর মোর অ্যাপ্রোপ্রিয়েট, দ্যাট ইজ হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি। এটা আমরা কি, এটা আমরা ফ্রি ক্যাশ ফ্লো ভ্যালুয়েশন আরো ডিটেইলে জানবো। But ultimately, this cash flows is available for equity holders after making allocations for necessary investment in working capital, capital expenditure, and also making payment for bondholders. The cash flows available আছে, which can be taken by the equity holders for themselves. That is the free cash flow to equity. This is a polluted definition of cash flow, but sometimes for shortcut we use it, EBITDA. But it can also be a good use যখন আমরা এন্টারপ্রাইজ ভ্যালু ক্যালকুলেট করি। এন্টারপ্রাইজ ভ্যালুর ক্যালকুলেশনে মাল্টিপ্লাই, আমরা ভ্যালুয়েশনে যখন ফাইনাল টেমপ্লেটটা দেখবো, ওখানে আমরা দেখানোর চেষ্টা করবো যে এবিটা মাল্টিপ্লাই কিভাবে ব্যবহার হতে পারে। সো আমাদের হাতে কি জাস্টিফাইড প্রাইস টু ক্যাশ ফ্লো এরকম কিছু আছে কিনা? আনসার হচ্ছে আছে। এখানে আমরা ডেরিভেশনে দেখাচ্ছি না, এখানে আমরা শুরুই করছি ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি, দ্যাট ইজ দ্য latest annual multiplied by 1 plus growth rate divided by R minus G. Actually, we are also utilizing the Gordon growth model. Enterprise value over EBITDA multiple, এটা আরেকটা মাল্টিপল, সেটা আমরা বলছিলাম যে আমাদের ভ্যালুয়েশনে যখন আমরা টার্মিনাল ভ্যালু ক্যালকুলেট করি, ওখানে আমাদের দরকার হয়। এছাড়া আমরা ওভারঅল ভ্যালুয়েশনের জন্য এন্টারপ্রাইজ ভ্যালু ওভার EBITDA মাল্টিপল ব্যবহার করতে পারি। রিমেম্বার, এখানে যে EBITDA, এটা নেওয়া হয়েছে কিসের রিপ্রেজেন্টেশনের জন্য? এটা নেওয়া হয়েছে একটা ক্যাশ ফ্লো রিপ্রেজেন্টেশনের জন্য। সো আপনি চাইলে এই এবিটার জায়গায় ফ্রি ক্যাশ ফ্লো টু ইকুইটি ব্যবহার করতে পারেন, ওসিএফ ব্যবহার করতে পারেন, হোয়াটএভার ইট ইজ, বাট ইট ইজ নোন এজ দ্য এবিটা মাল্টিপল। সো এবিটা মাল্টিপল আমরা কেন ব্যবহার করে থাকি? আমরা ব্যবহার করে থাকি যখন ফার্মস গুলোর মধ্যে ডিফারেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার থাকে। সো ডিফারেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার থাকলে তখন আমার কাছে ওই প্রাইস টু আর্নিংস বা ওই মেথডের কম্পারিজনটা ঠিকমতো হবে না। বিকজ যে কোম্পানিগুলো লিভার্ড কোম্পানি আর যে কোম্পানিগুলো নন লিভার্ড কোম্পানি, দেয়ার আর্নিংস ইজ লাইকলি টু বি এফেক্টেড ফর দ্য ডিফারেন্সেস ইন ক্যাপিটাল স্ট্রাকচার। বাট আমি এখানে নিচ্ছি এন্টায়ার এন্টারপ্রাইজ ভ্যালু, আর এখানে আমি নিচ্ছি এবিডা। এখন খেয়াল করে দেখেন এই এবিডার মধ্যে কি কি আছে। EBITDA is something which is before distribution of anything to the bond holders and equity holders, and also the non-cash expenditure আমি করছি না। So this helps us to manage the problem of comparing companies who have differences in leverage. Companies also differ in terms of capital utilization. So ওই ক্ষেত্রে আমার enterprise value EBITDA is a good option. আর EBITDA is usually positive, so আমাদের আগে যেগুলো প্রবলেম হচ্ছিল সেখানে আমরা এটা অল্টারনেটিভ ইউজ করতে পারি। বাট একটু আগে যেটা বলছিলাম যে এই এবিটার মধ্যে খেয়াল করেন, এখানে এবিটার ক্যালকুলেশনে কিন্তু সেলস আছে। এই সেলস এর মধ্যে কি আছে? ক্যাশ সেলস আছে, ক্রেডিট সেলস আছে। এখন ক্যাশ সেলস, ক্রেডিট সেলস সব মিলে এই ক্যাশ ফ্লোস এর ডেফিনেশনস কে কি করলো? ম্যানিপুলেট করলো। ইনস্টেড ইফ উই ইউজ দ্য FCFE, যেখানে আমরা শুরু করছি OCF দিয়ে, which is purely the cash flow from operations, ওখানে কিন্তু আমরা এই প্রবলেমটা ফেস করছি না। আর একটু আগে যেটা বলছিলাম যে যেহেতু FCFE is more pure definition of cash flows, এই জন্য আমাদের EBITDA ইউজ করাটা রিকমেন্ডেড না। আমরা যদি সবকিছু আপনার যখন কম্পেয়ার করব, তখন আমরা যদি দেখি যে which valuations are more comparable in terms of the problems and the advantages we have discussed, these are more comparable. Price to cash flow from operations, price to FCFE, and যেগুলো more commonly used হয় সেগুলো হচ্ছে less comparable. আর ইনফ্লেশন কিভাবে আপনার জাস্টিফাইড রেশিওস গুলোকে
ইনফ্লুয়েন্স করতে পারে, এই আলোচনাটা একটু দেখবেন। এই আলোচনাটা ক্রিটিক্যাল ফর ইওর এক্সাম, যে ইনফ্লেশন কিভাবে আমার প্রাইস মাল্টিপল কে এফেক্ট করতে পারে, পার্টিকুলারলি দ্য জাস্টিফাইড প্রাইস মাল্টিপল, হাউ ইট ইজ পসিবল যে হায়ার ইনফ্লেশন এটা যদি লাইকলি হয় কিভাবে জাস্টিফাইড প্রাইস মাল্টিপল বিকামস লোয়ার, আর এটা কখন হয়। আর এখানে একটা কানেকশন আছে, সেটা হচ্ছে কিছু কোম্পানিজ, সে আপনি যদি অ্যাপল হয়ে থাকেন, এখন অ্যাপলের কস্টিং বাড়লে অ্যাপল হ্যাজ এ ডমিনেন্স ওভার দ্য কাস্টমার্স। অ্যাপল চাইলে আইফোনের প্রাইস বাড়িয়ে দিতে পারে, তার কস্টিং এর এন্টায়ার বার্ডেন ট্রান্সফার করে দিতে। আমরা দেখিয়েছিলাম যে এটা কতটুকু ট্রান্সফার করতে হবে। এটা প্রাইস লেভেল 8% বাড়া, তার মানে এই না যে 8% ইনক্রিজ অফ কস্ট অফ গুডস সোল্ড ক্যান বি ট্রান্সফার, এটা করলে যে হয়ে যাবে, সরি, 8% ইনক্রিজ অফ প্রাইস মে নট বি নেসেসারি, এর চেয়ে বেশি প্রাইস বাড়তে প্রয়োজন হবে, এটা আমরা একটু দেখিয়েছিলাম। বাট আমরা যেটা বলার চেষ্টা করছি যে আপনার যত আপনার এটা বেশি হবে, যত বেশি আপনি পাস থ্রো করতে পারবেন, আই মিন আপনি যত আপনার বার্ডেনটা, হায়ার কস্টিং এর বার্ডেনটা যত বেশি কাস্টমারের উপর শিফট করতে পারবেন, তত আপনার জাস্টিফাইড প্রাইস মাল্টিপলটা বেড়ে যাবে। But if it is such that you are in a very competitive companies like the pharmaceutical industries in our country, যেখানে customers are very sensitive to the prices of the pharmaceuticals, ওই ক্ষেত্রে আপনার পাস থ্রু রেট মে নট বি ভেরি স্যাটিসফ্যাক্টরি, আপনাকে হয়তো হায়ার কস্টিং বিয়ার করা লাগতে পারে বাই ইয়োরসেলফ, ওই ক্ষেত্রে আপনার জাস্টিফাইড প্রাইস মাল্টিপল কমে আসবে। আমরা গত সপ্তাহে স্কয়ার ফার্মার একটা ডিসক্লোজার দেখেছি, লেটেস্ট ডিসক্লোজার, যেখানে তারা বলছিল যে আমার গত বছরের একই সময়ে আমার 425 কোটি টাকা প্রফিট ছিল। এই বছর প্রথম আমার প্রথম ত্রৈমাসিক কোয়ার্টারলি এখানে আমরা 472 কোটি টাকা প্রফিট করেছি, সরি হ্যাঁ প্রফিট করেছি। সো যদিও আমার সেল ছিল গত বছর প্রথম ত্রৈমাসিকে 900 সামথিং কোটি টাকা, আর এই বছর প্রথম ত্রৈমাসিকে 1500 সামথিং কোটি টাকা। সো আমার বিক্রি যে হারে বেড়েছে, বিক্রির পার্সেন্টেজ যে হারে বেড়েছে, ওই হারে আমি এই প্রফিট বাড়ে নাই। এখন কারণ কি, তার ফাইন্যান্স ম্যানেজার এক্সপ্লেন করছে যেহেতু ফার্মাসিউটিক্যাল যে ইনগ্রেডিয়েন্টস, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস প্লাস আদার যে ম্যাটেরিয়ালস, আমার কস্ট অফ প্রোডাকশন এগুলো বেড়ে গেছে, সে অনুযায়ী আমরা প্রাইস বাড়াই নাই বা বাড়াতে পারি নাই। এই জন্য হচ্ছে আমার সেলস যেভাবে গ্রোথ হয়েছে, একই ধরনের গ্রোথ আমরা প্রফিটের ক্ষেত্রে দেখাতে পারি না। আমাদের প্রফিটের গ্রোথ রিলেটিভলি কম হয়েছে কম্পেয়ার টু দ্য গ্রোথ অফ সেলস। আমার গ্রোথ অফ সেলস কিন্তু বেশ ভালো। আপনি যদি 600 ডিভাইডেড বাই 900 কম্পেয়ার করেন, হাউ মাচ ইট ইজ, মানে গ্রোথ হচ্ছে 900 থেকে 1500, 600 বেড়েছে, 600 900 এর কত পার্সেন্ট? 68% মতো স্যার। 600 900 এর 68%। বাট ইফ ইউ থিংক অফ দ্য প্রফিট, যেখানে 425 কোটি টাকা ছিল, ওখানে আমরা বাড়াতে পেরেছি সে 472, 72 এর জায়গায় আমি 50 বললাম, সরি 475 বললাম। 475 হলে গ্রোথ হচ্ছে আপনার কত, 50 কোটি। এখন আপনি যদি 50 কোটি কিসের উপর অ্যাপ্লাই করেন, 425 এর উপর, অটোমেটিক্যালি দ্য পার্সেন্টেজ উইল বি মাচ লোয়ার। বোঝা গেছে? সো এই আলোচনাগুলো একটু দেখবেন, ভেরি ক্রিটিক্যাল দিস পার্ট, ওকে। এটা আপনার, আপনি যখন মার্কেট বেসড ভ্যালুয়েশন করবেন, সেখানে আপনার এই ডিসকাশনটা হেল্প করবে। So that's all for today for market based valuation. আচ্ছা, আমাদের মার্কেট বেসড ভ্যালুয়েশন নিয়ে আমাদের টেক্সটে অনেক এক্সারসাইজ আছে, একটু এক্সারসাইজ গুলো দেখার চেষ্টা করবেন। আর যেটা ক্যাভিয়াট, সেটা হচ্ছে মার্কেট বেসড ভ্যালুয়েশন যেটা টপিক, সেটা দেখবেন বেশ বড়, আমরা পুরো টপিক কভার করছি না। আপনি যখন আলোচনা যাবেন তখন দেখবেন আমরা কিছু কিছু জায়গায় স্কিপ করেছি। সো আপনার হাতে হ্যান্ডআউটটা থাকবে, যেটা আমরা ক্লাসে কভার করেছি। এই হ্যান্ডআউটটা বোঝার জন্য আপনার যে যে আলোচনাগুলো পড়া জরুরি, সেই আলোচনাগুলো পড়বেন। বাকি যে আলোচনাগুলো আমরা কভার করি না, সেগুলো স্কিপ করে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা অ্যাটেন্ডেন্সটা একটু কল করি।